নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি তাপস আপনাদের সামনে আজকের আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদন শুরু করার আগে প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আপনারা আমার থাম্বনেল দেখে নিশ্চিতভাবেই বুঝে গেছেন আমি কোন বিষয়ের ওপর আজকে আমার বক্তব্য উপস্থাপিত করতে চলেছি। তবে আমি আমার বক্তব্য উপস্থাপিত করতে চলার আগে এই সম্পর্কিত একটি ভিডিও, যেটা খুবই প্রাসঙ্গিক আজকের আমার এই বক্তব্যর সঙ্গে, সেটা আপনারা দেখে নিন। হয়তো আপনারা ইতিমধ্যেই অনেকে এই ভিডিওটা দেখেছেন, তবুও গতকাল একটি বেসরকারি হোটেলে ডাইরেক্টর বিবেক অগ্নিহোত্রী তার যে আগামী সিনেমা দ্য বেঙ্গল ফাইলের ট্রেলার রিলিজ করার যে প্রচেষ্টা করেছিলেন, সেটা ভণ্ডুল হয়ে যায় কিছুটা দেখানোর পরে। সেই ট্রেলারটাই আমি আমার এই ভিডিওতে অন্তর্ভুক্ত করেছি। আপনারা আগে দেখুন, তারপরে আমি আমার বক্তব্য নিয়ে আসছি। बेटा, अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। जिन्ना मेरे भाई, भारत का मुसलमान तो कन्वर्ट है, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को कोलकाता में चाहिए, इसे डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में हिंदू हार रहे हैं। जीत कौन रहा है? जिन्ना, क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं। 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नई कंट्री की डिमांड करते हैं। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों हैं? ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। विश्व एक खेल है, लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। तू बता सकता है इसमें से वी द पीपल ऑफ भारत कौन है? भारतीय तो है।
আপনারা দেখলেন। প্রশ্ন হচ্ছে, এই যে সিনেমাটা তৈরি হয়েছে দ্য বেঙ্গল ফাইলস, বেঙ্গল ফাইলস ঘটনাটা নেওয়া হয়েছে 1946 সালের একটি ঘটনা, যেটাকে আমরা অনেকে ডাইরেক্ট অ্যাকশন ডে বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে হিসেবে জানি। যদিও এই ঘটনা সম্পর্কিত কোনো তথ্য সেরকমভাবে আমরা আমাদের ইতিহাসে পাই না। সাধারণভাবে মানুষের একটা সহজাত প্রবৃত্তি, সেটা হচ্ছে যে বিষয়টা আমরা মানুষের কাছ থেকে আড়াল করতে চাই, যখন সেই বিষয়টাকে নিয়ে কোনো রকমভাবে কোনো খবর সামনে আসে, তা আমরা কিন্তু সেই বিষয়টার ওপরে বেশি আসক্ত হয়ে পড়ি। এক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন, যে কোনো কারণবশতই হোক, আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব বরাবরের মতন এই গ্রেট ক্যালকাটা কিলিং ডে বা ডাইরেক্ট অ্যাকশন ডে কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, সে বিষয়ে কিন্তু সবিস্তারে কোনো জায়গাতেই প্রকাশ কিছু করেননি। আমরা ইতিহাসের বই পড়েছি, সেখানে 2000 সালের হিন্দু সাম্রাজ্য, যেটা আমাদের ভারতবর্ষকে, তৎকালীন বৃহৎ ভারতবর্ষকে শাসন করেছে, সে বিষয়ে যতটা না জেনেছি, তার থেকে কিন্তু আমাদের ইতিহাস বইতে অনেক বেশি পাতা খরচ হয়েছে। 600 বছর কি তার থেকেও বেশি কিছু হবে, 700-800 বছরের মুঘল সাম্রাজ্য, এবং মুঘল সাম্রাজ্য ব্যতীত অন্যান্য মুসলিম রাজাদের তাদের যে সাম্রাজ্য সেই সম্পর্কিত। এবং পরবর্তী সময় আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আমাদের কি অবস্থা হয়েছিল, তারা কীরমভাবে শাসন করেছিল, ইন্ডিয়া কোম্পানির ইতিহাস ইত্যাদি বিষয়ে জানতে পেরেছি। কিন্তু তার মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো কিন্তু চাপা দেওয়া হয়েছিল যে কোনো কারণেই হোক। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে এই ডাইরেক্ট অ্যাকশন ডে। দেখুন, এই ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক কেন দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসে। ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না, তৎকালীন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। 29শে জুলাই 1946 সালে তিনি মুসলিম লীগের সম্মেলন থেকে এই ডাক দিয়েছিলেন, এবং সেই সময় বাংলা প্রভিন্সের প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ সোহরাবউদ্দিন সাহেব, এবং তার নেতৃত্বে 16ই আগস্ট 1946 সালের শুক্রবার নামাজ পড়ার পরে কলকাতার ওয়েলিংটন স্কোয়ার, বর্তমানে যেটাকে আমরা রেড রোড বলি, সেই জায়গায় একটা বড় জনসমাবেশ হয়। সেদিনকে ধর্মঘটের ডাক দেওয়া হয়, এবং জনসমাবেশে মুসলিম লীগের তৎকালীন নেতৃত্ব ভাষণ দেন, উস্কানিমূলক ভাষণ। কারণ তাদের বরাবরের দাবি ছিল মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করা। পাকিস্তান, যার নাম, জিন্নার নেতৃত্বে এই দাবি বরাবর ছিল, যেটা কিন্তু সেই সময় গান্ধীজি বিরোধ করেছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে দেশকে ভাগ হতে দেব না। কিন্তু জিন্না অনড় ছিলেন, মুসলিম লীগ অনড় ছিল। তারা আলাদা রাষ্ট্রর কথা দাবি করেছিল এবং প্রকাশ্যে ঘোষণা করেছিল, যদি আলোচনার ভিত্তিতে এটা না হয় তাহলে কিন্তু রক্তক্ষয়ী আন্দোলন করা হবে, এবং তার মাধ্যমেই আলাদা রাষ্ট্র তারা ছিনিয়ে নেবেন। সেই উদ্দেশ্যেই 1946 সালের 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত 4 দিন কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর ভাগে, বর্তমানে কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, বাগবাজার, বরানগর, মানিকতলা, এই সমস্ত চত্বরে, এবং তার সাথে সাথে দক্ষিণ কলকাতার কিছু অংশ, সেই জায়গাগুলোতে এই রক্তক্ষয়ী আন্দোলন শুরু করেন তারা। এই 4 দিনে সরকারি হিসেব মতন প্রায় 4000 লোকের মৃত্যু হয়, বেসরকারি হিসেব মতে যদিও সেটা 10,000-এর ওপরে। এবং এখানে শুধুমাত্র যে মুসলিমরা মারা গেছেন বা হিন্দুরা মারা গেছেন তা নয়, উভয় সম্প্রদায়ের মানুষই মারা গেছেন। কিন্তু প্রথম দিকে মুসলিম লিডাররা তারা এই আন্দোলন শুরু করেন, এবং সোহরাবউদ্দিন তার পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে একেবারে রাস্তায় নামার নির্দেশ দিয়ে এই আন্দোলন রক্তক্ষয়ী করার ইন্ধন যোগান।
যার ফলে কিন্তু হিন্দু সমাজ প্রথমের দিকে ছত্রভঙ্গ থাকলেও পরবর্তী সময় গোপাল মুখার্জি, যাকে আমরা গোপাল পাঠা হিসেবে জানি পরবর্তী সময়, আদতে গোপাল মুখার্জি উত্তর কলকাতার টালার বাসিন্দা। এই টালা, বাগবাজার, শ্যামবাজার, মানিকতলা, কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট এই অঞ্চলে তার প্রভাব ছিল, যেহেতু তার মাংসের দোকান ছিল। এবং শুনতে পাওয়া যায় তিনি হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন এবং মুসলিমরা তাকে গোপাল গুন্ডা বলে ডাকত। তিনি বাঙালি যুবকদের সংগঠিত করেন, হিন্দু যুবকদের সংগঠিত করেন এবং মুসলিমদের এই আক্রমণের পাল্টা দিতে শুরু করেন। পরবর্তী সময়ে গান্ধীজি বিহারে ছিলেন তখন, সেইখান থেকে কলকাতায় আসেন। বেলেঘাটার যে ভবনে তিনি ছিলেন, যেটাকে আজকে আমরা গান্ধী ভবন হিসেবে জানি, সেইখানে তিনি অনশন শুরু করেন এবং তার উদ্যোগেই মূলত দুপক্ষ অস্ত্র সম্বরণ করে। যদিও এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমি আজকে সেই বিতর্কের মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা নিয়ে কেউ যদি সিনেমা করতে যায় তাহলে প্রশাসনের আপত্তি কোথায়? দেখুন, যে কোনো সিনেমা, নাটক, বিশেষ করে সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ড, সেটা তো মানুষ দেখবেন কি দেখবেন না তাদের ওপরই নির্ভর করে। প্রশাসনের, শাসকের এগুলোকে আটকানোর তো কোনো কারণ নেই। শাসক সাধারণভাবে যে কোনো ঘটনা যেগুলো তার স্বার্থে, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে, শাসন কার্য সম্পন্ন করতে অসুবিধা করে, সেইটাকে তারা আটকায়। এইটার ক্ষেত্রে কোনো শাসকই আলাদা নয়, সেটা ডান হোক বাম হোক, আমরা কাউকেই আলাদা করতে পারবো না এই ক্ষেত্রে। একই রকমভাবে যখন বিবিসি গুজরাটের দাঙ্গা নিয়ে প্রতিবেদন করে, তখন তাদেরও নানান রকম হেনস্থার সম্মুখীন হতে হয়, যেটা আমরা দেখেছি তথাকথিত সমাজতান্ত্রিক শক্তি, এই বামেরা, তাদের সময়ও দেখেছি আমরা। মহাশ্বেতা দেবী, আজকের মন্ত্রী ব্রাত্য বসু, ঋত্বিক ঘটক, এনাদের বিভিন্ন সময়কার নাটক, সিনেমা বামপন্থী শাসক দল আটকেছেন। আটকানোর মূল কারণই ছিল রাজনৈতিক। এক্ষেত্রেও আমরা কিন্তু তার ব্যতিক্রম দেখতে পেলাম না। আসলে শাসক মনে করে এই ধরনের ঘটনাগুলো দেখলে পরে, জনসমক্ষে চলে আসলে পরে শাসকের বিড়ম্বনা বাড়বে। আর আমাদের এখানকার বর্তমান শাসক, তারা তো সম্পূর্ণভাবেই সংখ্যালঘু তোষণ, তার ভিত্তিতেই তাদের শাসনকাল পরিচালনা করে। ফলে তাদের অস্বস্তিটা আমরা সকলেই বুঝতে পারি। কিন্তু একটা জিনিস কোনো শাসকই এটা চিন্তা করে না, যখন কোনো ঘটনাকে, যেটা ইতিহাসের সাক্ষী, এবং সেই ঘটনাকে নিয়ে যখন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, সেটা সিনেমা হতে পারে, নাটক হতে পারে, যাত্রা হতে পারে, যাই হতে পারে, কবিতা হতে পারে, গান হতে পারে, সেটার বিরুদ্ধে সেটাকে আটকানোর যখন চেষ্টা করা হয়, আদতে কিন্তু সেটা আটকানো যায় না, সেটার প্রচার আরও বেড়ে যায়। বিবেক অগ্নিহোত্রীর মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই তার সিনেমা বেঙ্গল ফাইলস আজকে যে মাইলেজ পেল, যে অ্যাডভার্টাইজমেন্টটা পেল শাসকের এই কর্মকাণ্ডর ফলে, এটা কিন্তু তিনি কয়েক কোটি টাকা খরচা করেও এত সহজে পেতেন না। এই ঘটনা ঘটার ফলে যেটা হলো, মানুষের মধ্যে কিন্তু এই সিনেমা দেখার আগ্রহ আরও বাড়ল। আমরা এর আগেও দেখেছি, শাসক কখনোই তার বিরুদ্ধ মতামত যে মঞ্চ থেকে প্রচারিত হয়, সেই মঞ্চ পছন্দ করেন না। আমরা এর আগেও দেখেছি এই শাসককে অনিক দত্তর সিনেমা আটকানো হয়েছে, এমনকি সরকারি হলে তার প্রদর্শনও হয়নি। বেসরকারি হল পেতেও তাকে কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। ফলে এটা শাসকের চরিত্র। শুধুমাত্র এক্ষেত্রে এই শাসককেই দোষ দেওয়া যায় না। আমরা যারা প্রগতিশীল বলে নিজেদেরকে আখ্যায়িত করি, তাদের সময়ও কিন্তু এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাই। উল্লেখযোগ্য যদি কিছু থাকে, যেমন বদনাম 1985 সালে, 1084 মা মহাশ্বেতা দেবীর 1979 সালে, কল্লোল
1970-এর দশক থেকে 80-র দশকের ওই সময়কালটায় 3 পয়সার পালা আমরা 1980 সালে যেটা ব্রেকড নাটকের বাংলা রূপান্তর সেটাকেও আটকাতে দেখেছি। ফলে এরকম বহু ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। আজ কিন্তু আমরা সেই একই জিনিস, একই ঘটনার পুনরাবৃত্তি করে চলেছি বিনা সংশোধনে। আমাদের অবশ্যই চিন্তা করা দরকার, আদৌ এই রকমভাবে কোনো শিল্পকর্মকে আবদ্ধ রাখা যায়, মানুষের থেকে দূরে রাখা যায়? বিশেষ করে আজকের দুনিয়া যখন শুধুমাত্র সিনেমা হল, নাটকের মঞ্চ বা যাত্রাপালার মঞ্চে আবদ্ধ নেই, মানুষের হাতের মুঠোতে সারা বিশ্ব চলে এসছে, সেই সময়ে দাঁড়িয়ে এই রকমভাবে কোনো শিল্পকর্মকে আটকানো যায় বলে আমার অন্তত মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনে গতকাল এই ঘটনা ঘটার পরে মানুষের মনে কিন্তু এই সিনেমা দেখার আগ্রহ আরও বেড়ে গেল। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর বা নভেম্বর যে কোনো সময় হয়তো এই ছবির মুক্তি পাবে। অবশ্যই তার রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ছবিকে বানানো হচ্ছে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই ধরনের সিনেমা আটকানো মানে তার কিন্তু জনপ্রিয়তা আখেরে আরও বাড়িয়ে দেওয়া। দেখা যাক আগামী দিনে কোন দিকে গড়ায় এই সিনেমার ভবিষ্যৎ আমাদের এই রাজ্যে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।